আমাদের প্রধানমন্ত্রীর গত 12 বছরে 81টি দেশে 103 বার সফর, গালভরা প্রচার, কোটি কোটি ডলারের চুক্তি আর 8.2% জিডিপির মায়াজাল। কিন্তু দিন শেষে কি পেল দেশ? করদাতাদের কোটি কোটি টাকা খরচ করে মোদিজি যেখানেই পা রাখলেন, ঠিক তার পরপরই কোন জাদু বলে আদানির সম্পদের গ্রাফ 5,000 কোটি থেকে 1 লাফে 20 লক্ষ কোটিতে পৌঁছলো। রান্নার তেল কম খেলে নাকি দেশপ্রেম প্রমাণিত হয়, আর কোটিপতি বন্ধুরা দেশের বন্দর বিদ্যুৎ পকেটে পুরলে তা হয় উন্নয়ন। আজ আমরা খোলসা করব সেই আশ্চর্য আন্তর্জাতিক খতিয়ান, যেখানে প্রধানমন্ত্রীর রাজকীয় বিশ্ব ভ্রমণের আড়ালে কিভাবে সাধারণ মানুষের ভাগ্য আজ বন্ধক পড়েছে ইএমআই আর ঋণের করাল গ্রাসে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। দেশ জুড়ে যখন তীব্র গরম, তখন আমাদের প্রধানমন্ত্রী কখনো ইউরোপের হিমশীতল দেশে, কখনো বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মনোরম আবহাওয়ায়। আমাদের সব সময় বোঝানো হয় প্রধানমন্ত্রীর প্রতিটি মুহূর্ত নাকি দেশের জন্য সমর্পিত, 1 মিনিটও নষ্ট করার উপায় নেই। কিন্তু যখনই বিদেশ সফরের প্রসঙ্গ আসে, তখন দেখা যায় প্রধানমন্ত্রীর হাতে অফুরন্ত সময়। যদি তার গত 12 বছরের কার্যকালের খতিয়ান নেন, তবে দেখবেন প্রায় 380 দিন মোদিজি কাটিয়েছেন দেশের বাইরে, অর্থাৎ দূর বিদেশে। অঙ্কের হিসেবে তা দাঁড়ায় প্রায় 9,120 ঘন্টা। ভাবা যায়, ভারতের প্রধানমন্ত্রী 9,120 ঘন্টা বিদেশের মাটিতে কাটিয়েছেন। 12 বছরে 81টি দেশে 103 বার বিদেশ সফর করেছেন। বছরে গড়ে মোটামুটি 37 থেকে 38 দিন তিনি বিদেশে কাটিয়েছেন। আজ আসল প্রশ্নটা তোলা দরকার, দেশের করদাতাদের কয়েক হাজার কোটি টাকা খরচ করে যে এই বিপুল রাজকীয় বিদেশ সফরগুলো হলো, তাতে দিন শেষে দেশের সাধারণ মানুষের ঠিক কতটা লাভ হলো? আমাদের আর আপনার পকেটে কি এলো, নাকি আমাদের চেয়ে অনেক বেশি লাভবান হলেন অন্য কেউ? এটা কি নেহাতি একটা দৈবক্রম যে প্রধানমন্ত্রীর প্রতিটি বড় বিদেশ সফরের ঠিক পরেই দেশের গুটি কয়েক কর্পোরেট সেখানে বড় বড় কাজের ঠিকাদারি পেয়ে যায়? প্রধানমন্ত্রী যখনই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড বা ইউএইতে যান, তখনই সংবাদ মাধ্যমের উৎসবের আমেজ তৈরি হয়। আমাদের দেখানো হয় কোটি কোটি টাকার এমওইউ স্বাক্ষর হচ্ছে। বলা হয় আরব দেশগুলো বা আমেরিকা থেকে এবার নাকি বিনিয়োগের বন্যা বয়ে যাবে ভারতে, বিশাল বিশাল কারখানা তৈরি হবে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। কিন্তু সত্যিটা কি? এই বিশাল প্রতিশ্রুতির বন্যা কি কেবল প্রধানমন্ত্রীর বিমানের চাকা ভারতের মাটিতে ছোঁয়া পর্যন্তই সীমাবদ্ধ? আমাদের কাছে দীর্ঘ পরিসংখ্যানের খতিয়ান রয়েছে, তার থেকে মাত্র 2-1টা উদাহরণ দিলে জল পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক চীনের কথা। আজ ভারত সবচেয়ে বেশি পণ্য আমদানি করছে চীন থেকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ভারতের বাজার ক্রমশ চীনের অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিজি 2015 সালের মে মাসে বিপুল সমারোহে প্রথমে চীন সফরে গিয়েছিলেন। শাসকের ইকোসিস্টেম বলল ভারত নাকি চীন থেকে 22 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ নিয়ে আসছে। সাধারণ মানুষের চোখে ধাঁধা লেগে যাওয়ার মতন সংখ্যা। কিন্তু পর্দার পেছনের সত্যিটা কি ছিল? এই চুক্তি সিংহভাগই ছিল বেসরকারি সংস্থাগুলোর মধ্যে, যার কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। আর আজ এত বছর পরে নিউজ রিপোর্টগুলো কি বলছে জানেন? ওই 22 বিলিয়ন ডলারের গালভরা প্রতিশ্রুতির পর হাতে গোনা কয়েকটা খুচরো বিনিয়োগ ছাড়া চীন থেকে কোনো বড় লগ্নি ভারতে আসেনি। উল্টে আজ বাস্তব এটাই যে চীন থেকে ভারতের আমদানির বহর আকাশ ছুঁয়েছে, আর আমাদের রপ্তানির ঝুলি প্রায় খালি। এবার আসা যাক জাপানের কথায়। প্রধানমন্ত্রী হয়ে 2014 সালের সেপ্টেম্বর মাসে তিনি যখন প্রথমবার জাপান সফরে যান, তখন প্রচার করা হলো জাপান থেকে নাকি 35 বিলিয়ন ডলারের বিনিয়োগের চুক্তি সই হয়েছে। জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনোজা আবে যখন দিল্লি এলেন, তখনও চুক্তির বন্যা বয়ে গেল। কিন্তু আজ দেশের মানুষ জানতে চায় ওই 35 বিলিয়ন ডলারের ঠিক কত শতাংশ প্রকল্প বাস্তবে ভারতের মাটিতে নেমেছে? না, পাবলিক ডোমেইনে সম্পর্কে কোনো তথ্য নেই, সবটাই যেন এক কুয়াশা। গত 12 বছরে আমাদের প্রধানমন্ত্রী 103টি বিদেশ সফর করেছেন, ঘুরেছেন প্রায় 81টি দেশ। খাতায় কলমে চুক্তি হয়েছে লাখো কোটি ডলারের। মোদিজি নিজেও বিদেশ থেকে প্রচুর মেডেল পেয়েছেন। আরব আমির শাহীর কথাই ধরা যাক।
2015 সালে যখন প্রধানমন্ত্রী ইউএই সফরে গেলেন তখন সরকারের তরফ থেকে প্রচার করা হলো যে ভারতের ইনফ্রাস্ট্রাকচারে ইউএই নাকি $75 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে। কিন্তু এখানেও সেই একই ট্র্যাজিক কমেডি। সেই $75 বিলিয়ন কত টাকা শেষমেশ রিজার্ভ ব্যাংকে এসে ঢুকলো তার কোনো হদিশ অন্তত দেশের আম জনতার কাছে নেই। এবার আসা যাক সেই শেঠজিদের কথায়। শুরু করা যাক গৌতম আদানিকে দিয়েই। একটা খতিয়ান মাথায় রাখুন, 2014 সালে মোদিজি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তখন শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর মার্কেট ক্যাপ ছিল মেরে কেটে 5,000 কোটি টাকা। আর আজ 2026 সালে দাঁড়িয়ে সেই আদানি সাম্রাজ্যের আর্থিক বহর কত জানেন? প্রায় 20 লক্ষ কোটি টাকা। এত কম সময়ে এই রকেটের গতিতে সম্পদের বিপুল উত্থান পৃথিবীর কোনো ব্যবসায়ের ইতিহাসে ঘটেছে বলে আমরা তথ্য ঘেটে পাইনি। আমরা কিন্তু একদমই দাবি করছি না যে মোদিজি বিদেশে গিয়ে কোনো রাষ্ট্রপ্রধানের হাত ধরে সরাসরি আদানির সঙ্গে মিলিয়ে দিয়েছেন কিংবা আদানির হয়ে নিজে গিয়ে ওকালতি করে ঠিকা এনে দিয়েছেন। না, একেবারেই তা বলছি না। এর কোনো অকাট্য প্রমাণও নেই। মোদিজি নিজেও কখনো তা বলবেন না, আর আদানি সাহেবই বা কেন বলতে যাবেন? কিন্তু একটা চমৎকার কাকতালীয় যোগসূত্র বারবার চোখে পড়ে। প্রধানমন্ত্রীর কোনো একটা দেশ সফরের ঠিক আগে, সফর চলাকালীন অথবা সফর শেষ হওয়ার পরেই আদানি সাহেবের সংস্থা সেখানে মস্ত বড় ব্যবসায়িক চুক্তি পেয়ে যায়। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল তো একেবারে প্রকাশ্যেই কটাক্ষ করে বলেছিলেন বিদেশ থেকে কোনো নেতা ভারতে এলে বা মোদিজি বিদেশে গেলে নাকি মোটের উপর দুটি শর্ত থাকে। এক, আমার সঙ্গে কোলাকুলি করো, পার্কে একটু ঘুরে নাও, ভালো ছবি তোলো, আর দুই, আদানিকে এই ব্যবসার ঠিকাটা দিয়ে দাও। जो भी विदेश से नेता आता है या कहीं जाते हैं तो दो ही कंडीशन होती है। फोटो खिंचाने के लिए उसको कहा जाता है भी फोटो खिंचा ले, और दूसरा उसको कहा जाता भी अडानी को ये ठेका दे दे, अडानी को ये ठेका। এখানে ডিসক্লেমার দিচ্ছি, এটা একান্ত অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, আমরা সেটা শুধু তুলে ধরলাম মাত্র। বর্তমান সময়ে আদানিকে নিয়ে প্রশ্ন তোলা কিন্তু মোটেও সহজ কাজ নয়, এর জন্য বুকের পাটা লাগে। লোকসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন সরাসরি মোদিজিকে আক্রমণ করে প্রশ্ন ছুড়েছিলেন, আপনি আদানির সঙ্গে কতবার বিদেশ সফরে গেছেন, আদানির বিমানে চড়ে কতবার ঘুরেছেন, সেই প্রশ্নটা কিন্তু রাহুলের রাজনৈতিক ক্যারিয়ারের বড় বাধা হয়ে উঠেছিল। রাহুলের লোকসভার সদস্য পদ চলে গিয়েছিল, আদালতের চক্কর কাটতে হয়েছিল। আদানির আন্তর্জাতিক ব্যবসার প্রসারের দিকে তাকালে আরো একটি বড় কাকতালীয় নজরে আসে। মোদিজি যখন নতুন প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বাংলাদেশে গেলেন, শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন, ঠিক তারপরেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। আমি আবার বলছি, সবটাই কাকতালীয়, কিন্তু ঘটনাটা সত্যি। আমরা কোনো অভিযোগ করছি না, কিন্তু পরিসংখ্যান আর তারিখগুলোর দিকে তাকালে আপনি চমকে উঠতে বাধ্য। 2015 সালে মোদিজির বাংলাদেশ সফরের ঠিক 2 মাসের মাথায় এক মস্ত চুক্তি সই হলো। কার সাথে? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে আদানি গোষ্ঠীর। স্থির হলো ঝাড়খণ্ডে আদানির তৈরি বিদ্যুৎ সরবরাহ করা হবে বাংলাদেশে। অবশ্য বাংলাদেশের তাকদ বদল আর শেখ হাসিনার পতনের পর সেই চুক্তিতে বড়সড় গ্রহণ লেগেছে, সে আলাদা কথা। তালিকা কিন্তু এখানেই শেষ নয়। ফ্ল্যাশব্যাকে যাই, 2015 সালের নভেম্বর মাস মোদিজি গেলেন মালয়েশিয়া সফরে। আর কি আশ্চর্য সমাপতন! সেই সফরের ঠিক পরপরই মালয়েশিয়ার এমএমসি স্পোর্টস এর সঙ্গে কেডি আইল্যান্ড বন্দর তৈরির এক বিরাট প্রজেক্ট পেয়ে গেলেন আদানি গ্রুপ। কাকতালীয়, তাই তো? হাতে কলমে এভিডেন্স হয়তো কারোর কাছে নেই, কিন্তু একটা স্পষ্ট প্যাটার্ন ক্রমশ চোখের সামনে ভেসে উঠছে। মোদিজি বিদেশে যেখানেই পা রাখছেন, ঠিক তার পেছনে পেছনেই আদানি সাহেবের ব্যবসার রথ কোনো না কোনো বড় ঠিকা বা প্রজেক্ট ছিনিয়ে নিচ্ছে। এবার শ্রীলঙ্কার উদাহরণ দেখুন। 2021 সালে মোদিজি গেলেন শ্রীলঙ্কায়। কলম্বোতে সেই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করলেন, আর তার কয়েকদিনের মধ্যেই আদানি সাহেব কলম্বো বন্দরের টার্মিনাল এবং একটি বিরাট সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়ে গেলেন। কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে এই নিখুঁত ছকটা একটু ধাক্কা খেল। তৈরি হলো এক চরম আন্তর্জাতিক কেলেঙ্কারি। শ্রীলঙ্কার বিদ্যুৎ পর্ষদের এক শীর্ষ কর্তা সেই দেশের সংসদীয় কমিটির সামনে দাঁড়িয়ে বিস্ফোরক বয়ান দিলেন। তিনি সরাসরি বললেন তৎকালীন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষে নাকি তাকে
তার উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে আদানির সংস্থাকে এই বিদ্যুৎ প্রজেক্টটা দেওয়া হয়। আর প্রেসিডেন্ট রাজপক্ষেকে স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নাকি এই অনুরোধ করেছিলেন। এই নিয়ে সেখানে তুমুল শোরগোল হতেই দুনিয়ার সামনে সত্যিটা ফাঁস হয়ে গেল। ভারত সরকার অবশ্য এই নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, কিন্তু লঙ্কাপুরীর সংসদে এই হাটে হাড়ি ভাঙার ঘটনাটি দেশের মুখ পুড়িয়েছিল। শ্রীলঙ্কার বিতর্কেও ছাপিয়ে গেল আফ্রিকান রাষ্ট্র কেনিয়ার ঘটনা। এটা 2023-24 সালে মোদিজি প্রথমবার কেনিয়া গিয়েছিলেন 2016 সালে। এরপর 2023 সালে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতে এলেন। আর 2024 সালের মার্চ মাসের মধ্যেই আদানির জন্য রাস্তা পরিষ্কার হলো। এর 6 মাস পরেই আদানি সংস্থা কেনিয়ার রাজধানী নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার জন্য $1.85 বিলিয়ন এক বিশাল 30 বছরের চুক্তি পকেটে পুরে নিল। কিন্তু কেনিয়ার বিরোধী দল আর সাধারণ মানুষ ভারতের মতন চুপ করে বসে থাকলো না। তারা রাস্তায় নেমে এমন তুলকালাম আন্দোলন আর আইনি লড়াই শুরু করলো। আন্দোলনের অভিঘাত শেষমেশ দুর্নীতির অভিযোগে সেই পুরো চুক্তিটাই বাতিল করে দিতে বাধ্য হলো কেনিয়া সরকার। বিতর্কের এই অন্তহীন তালিকায় যোগ করুন ইসরায়েলের নাম। আমাদের প্রধানমন্ত্রী আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বন্ধুত্ব তো জগৎ বিখ্যাত। 2017 সালে মোদিজি যখন তেল আবিব সফরে গেলেন, তারপর থেকে ভারত এবং ইসরায়েলের সম্পর্ক এক অন্য উচ্চতায় পৌঁছলো। আর তার ঠিক পরপরই 2022 সালের জুলাই মাসে ইসরায়েলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইফা বন্দর, যেখানে সম্প্রতি ইরান একাধিকবার বোমা বর্ষণও করেছে, সেটির বেসরকারীকরণের বরাত পেয়ে গেল আদানি সাহেবের কনসোর্টিয়াম। এই হাইফা বন্দরে আদানির অংশীদারিত্ব কত জানেন? পুরো 70%। এরপর নেতানিয়াহুর সঙ্গে আদানির করমর্দনের অজস্র ছবি এবং ভিডিও দুনিয়ার সামনে এলো। একদিকে মোদি নেতানিয়াহুর কোলাকুলির ছবি, অন্যদিকে আদানি নেতানিয়াহুর বৈঠকের ছবি। আমরা আবারও বলছি, মোদিজি একা এই ঠিকা পাইয়ে দিয়েছেন এমন কোনো লিখিত প্রমাণ নেই, কোনো প্রত্যক্ষ এভিডেন্স নেই। তবে ছবিগুলো যে অনেক কথাই বলে দেয়। তালিকা সত্যিই দীর্ঘ, তবে ছকটা কিন্তু সবসময় একই থাকে। মোদিজি সেবার যখন ইউরোপ সফরে গেলেন, ইউএই হয়ে নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে আর ইতালির সেই বিখ্যাত মেলানি পর্বের রসালো গল্প তো আপনারা সমাজ মাধ্যমে দেখেইছেন। ঠিক তখনই আবার খবর এলো আদানি গ্রুপও ইউরোপে পা রাখছে। ইউরোপের গভীর সমুদ্রের তলদেশের পরিকাঠামো প্রকল্প বা ডিপ ওয়াটার অ্যান্ড সাবসি প্রজেক্টগুলোতে বিপুল বিনিয়োগের সুযোগ পেয়ে গেল আদানি গোষ্ঠী। মোদিজি পেলেন আর আদানির সামনে সুযোগের দরজা খুলে গেল। একেও কি নেহাতে ঈশ্বরের কৃপা বা নিছক দৈবক্রম বলে চালিয়ে দেওয়া যায়? আপনারা ভাবছেন আমি শুধু আদানির গল্পই শুনিয়ে যাচ্ছি, কিন্তু এই একই কথা দেশের রাজ্যসভায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে অন রেকর্ড বলেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। সংসদের ভেতর প্রধানমন্ত্রীকে নিশানা করে তার সেই আক্রমণাত্মক বক্তব্য সারা দেশে শোরগোল ফেলে দিয়েছিল। एक गाना था मान्यवर, तू जहां जहां चलेगा मेरा साया साथ होगा। मोदी जी की हालत यही है। मोदी जी गाना बनाए हैं, मैं जहां जहां चलूंगा अडानी का ठेका साथ होगा। बांग्लादेश की यात्रा किया 2015 में, अडानी को ठेका मिल गया। श्रीलंका की यात्रा की 2021 में, अडानी को वहां ठेका मिल गया। तंजानिया की यात्रा की 2023 में, अडानी को वहां ठेका मिल गया। केन्या की यात्रा की 2023 में, अडानी को वहां ठेका मिल गया। नेपाल की यात्रा की 2023 में, अडानी को वहां ठेका मिल गया। मलेशिया में 2017 में यात्रा की, अडानी को वहां ठेका मिल गया। 440 वोल्ट का करंट क्यों लग जाता है, मुझे तो समझ में नहीं आता। जैसे अडानी का नाम लो, पूरी की पूरी भाजपा खड़ी हो जाती है। দেশের সংসদের রেকর্ডে যখন এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য নথিভুক্ত হয়ে যায়, তখন সাধারণ মানুষের মনে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। সবশেষে দেশের আমজনতার দরবারে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। প্রধানমন্ত্রীর এই 103 বার বিদেশ সফরের হাত ধরে কোটিপতি বন্ধুদের সম্পদের গ্রাফ হয়তো 5000 কোটি থেকে এক লাফে 20 লক্ষ কোটিতে পৌঁছে গেল, কিন্তু দিন শেষে ভারতের সাধারণ ট্যাক্স পেয়ারদের কি লাভ হলো? ভারতের অর্থনীতিতে আজ কর্মসংস্থানের অভাব, সংকটের কালো মেঘ। বিদেশ থেকে কত টাকার প্রকৃত লগ্নি ভারতে এলো তার কোনো স্পষ্ট হিসেব সরকারের কাছে নেই। তাহলে এই বিপুল খরচের বিদেশ সফরগুলো আসলে কার স্বার্থে? দেশের নাকি বিশেষ কোনো বন্ধুর? এই বিপুল খরচের বিদেশ সফরগুলো দিন শেষে দেশের আমজনতাকে কি দিল? বাস্তব তো এটাই যে আজ
ভারতীয় অর্থনীতির আকাশে আশঙ্কার এক পুরু কালো মেঘ ঘনীভূত হয়েছে। মাত্র শেষ 6 মাসে বিদেশি লগ্নিকারীরা ভারতের বাজার থেকে কত টাকা তুলে নিয়ে গেছে জানেন? প্রায় 2,70,000 কোটি টাকা ভারত থেকে বেমালুম গায়েব। পরিস্থিতি এতটাই শোচনীয় যে এই মুহূর্তে গোটা এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রার নাম ভারতীয় টাকা বা রুপি। কাগজে কলমে ভারতের জিডিপি নাকি 8.2% হারে বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের রান্নাঘরে, তাদের পকেটে তার প্রতিফলন কোথায়? যে দেশ নাকি বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি, সেই দেশের প্রধানমন্ত্রীকে কেন হঠাৎ কোভিডের মতন জরুরি অবস্থার দাওয়াই দিতে হচ্ছে? কেন দেশের মানুষকে সোনা কেনা বা গাড়ি চালানো কমাতে বলছেন? যে দেশে রান্নার তেল কমিয়ে দেওয়াকে দেশপ্রেমের প্রমাণ হিসেবে খাড়া করা হয়, সেখানে আসল সংকটটা ঠিক কোথায়? প্রধানমন্ত্রী বলছেন বিদেশি মুদ্রা সাশ্রয় করার উপর আমাদের এখন সবচেয়ে বেশি জোর দিতে হবে। অসংগঠিত ক্ষেত্রে সেখানে কর্মসংস্থানের সংখ্যা ছিল 13,13,00,000, তা মাত্র 3 মাসে কমে দাঁড়িয়েছে 12,86,00,000-এ। অর্থাৎ খাতায় কলমে জিডিপি বাড়ার উৎসবে যখন সরকার মত্ত, ঠিক তখনই মাত্র 90 দিনে এই দেশের 27 লক্ষ মানুষ তাদের চাকরি হারিয়েছেন। আপনার মনে পাল্টা প্রশ্ন জাগতে পারে, যদি কোটি কোটি মানুষ চাকরি হারান, মানুষের হাতে যদি গান্ধী নম্বরই না থাকে, তবে বাজারে তো জমজমাট কেন? নতুন নতুন গাড়ি, এসি, ফ্রিজ, দামি মোবাইল দেদার বিক্রি হচ্ছে কিভাবে? উত্তরটা মাত্র একটা শব্দে লুকিয়ে রয়েছে, ঋণ, ইএমআই বা ধারের সংস্কৃতি। রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল তথ্য বলছে 2025 সালের মার্চ মাসের মধ্যে ভারতের সাধারণ গৃহস্থের ওপর ঋণের বোঝা দেশের জিডিপির 41.3% গিয়ে ঠেকেছে। 2021 সালেও এই সংখ্যাটা ছিল মাত্র 36%-এর কাছাকাছি। বাড়ি তৈরি বা ব্যবসার জন্য ঋণ নেওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ভারতের গল্পের ভেতরের সত্যিটা বড়ই বেদনাদায়ক। আরবিআই এর ডেটা জানাচ্ছে এই বিপুল ঋণের 55.3% টাকাই নেওয়া হয়েছে খুচরো ঋণ হিসেবে, যার মধ্যে রয়েছে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের বকেয়া, গাড়ির ইএমআই আর বিলাসবহুল এসি, টিভি বা ফ্রিজ কেনার খরচ। তার মানে কি এই দেশের মানুষ আজ নিজেদের মৌলিক চাহিদাটুকু মেটাতে, জীবন ধারণের খরচ চালাতে আগের চেয়ে অনেক বেশি ধার করতে বাধ্য হচ্ছেন। ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে প্রাত্যহিক খরচ চলছে, আর সেই ধার শোধ করতে আবার চড়া সুদে নতুন করে ঋণ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্ট বলছে 2012 সালে ভারতের একজন নিয়মিত বেতনভোগী কর্মীর গড় ইনফ্লেশন অ্যাডজাস্টেড স্যালারি ছিল 12,100 টাকা। 2022 সালে তা উল্টে কমে দাঁড়িয়েছে মাত্র 10,925 টাকায়। 2025-26 সালের পরিস্থিতি এতটাই শোচনীয় যে এই দেশের মাত্র 10% মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর পর অন্য কোথাও খরচ করার বিলাসিতা দেখাতে পারেন। বাকি 90% মানুষ প্রতিদিন লড়ছেন শুধু জীবন যুদ্ধে টিকে থাকার জন্য। সবশেষে বলি, প্রধানমন্ত্রীর ওই 103 বার বিদেশ সফরের জাঁকজমক, কর্পোরেট বন্ধুদের 20 লক্ষ কোটির সাম্রাজ্য আর খাতা কলমের 8.2% জিডিপির গাল ভরা গল্প আজ এই কঠিন বাস্তবের সামনে এসে এক মস্ত বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। সাধারণ মানুষের কান্না চেপে রেখে ঋণের উপর দাঁড়িয়ে থাকা এই সাময়িক উল্লাস কি ভারতের অর্থনীতিকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না? সিদ্ধান্ত আপনার। সচেতন থাকুন, পাশে থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।